নমস্কার বন্ধুরা, ইওর গোল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। সামনেই তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। পরিবর্তিত সিলেবাস অনুযায়ী আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি জিকে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে, গান্ধী সাগর ও রানা প্রতাপ সাগর জলাশয় কোন নদীর উপর অবস্থিত? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চম্বল। এর সাথে তোমরা মনে রাখবে চম্বল নদী, এই চম্বল নদীর ওপর তিনটি প্রধান বাঁধ আছে। কি কি বাঁধ? মধ্যপ্রদেশের গান্ধী সাগর বাঁধ, রাজস্থানের রানা প্রতাপ ও জোহর সাগর বাঁধগুলি রয়েছে। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন কি রয়েছে, লোনার হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্র। এর পাশাপাশি মনে রাখবে এটি একটি উল্কাপাত আঘাতের ফলে সৃষ্ট হ্রদ। সম্প্রতি এর জলের রং গোলাপি হয়ে যাওয়ায় এটি খবরে ছিল। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, সর্দার সরোবর প্রকল্প কোন নদীর ওপর নির্মিত? রাইট অ্যান্সার হয়ে যাবে নর্মদা নদী। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে তোমরা মনে রাখবে এটি গুজরাটে অবস্থিত ভারতের অন্যতম বৃহৎ বাঁধ। এর কাছেই বিশ্বের উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া সংক্রান্ত পরিবর্তন দেখা যায়? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ট্রোপোস্ফিয়ার। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। আর এখানে ঝড়, বৃষ্টি, কুয়াশা সব এই স্তরে ঘটে। উচ্চতা বাড়লে এই স্তরের তাপমাত্রা কমে। এর সাথে মনে রাখবে এই ঝড়, বৃষ্টি, কুয়াশা সব এই স্তরে ঘটে বলে একে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন কি রয়েছে, ওজোন স্তর সুরক্ষা দিবস কবে পালিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 16ই সেপ্টেম্বর। এর সাথে সাথে তোমরা মনে রাখবে ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে। এটি স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কার্ল ল্যান্ডস্টেইনার। এর পাশাপাশি মনে রাখবে তিনি 1900 সালে এ, বি এবং ও গ্রুপের আবিষ্কার করেন। রক্তের সঞ্চালন আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্ভে। এটিও মনে রাখবে রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন কার্ল ল্যান্ডস্টেইনার, কিন্তু রক্তের সঞ্চালন আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্ভে। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, ভারী জল বলতে আসলে কি বোঝায়? রাইট অ্যান্সার হয়ে যাবে ডিউটেরিয়াম অক্সাইড। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। সাধারণ জলের তুলনায় এর ঘনত্ব এবং স্ফুটনাঙ্ক বেশি। এর সাথে সাথে তোমরা এর যে সংকেতটি রয়েছে, রাসায়নিক সংকেত, সেটিও মনে রাখবে। D2O হয়ে যাবে ডিউটেরিয়াম অক্সাইডের সংকেত। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, 8 নম্বর প্রশ্ন, বৃষ্টির জলে কোন ভিটামিন পাওয়া যায়? রাইট অ্যান্সার হয়ে যাবে ভিটামিন B12। এর পাশাপাশি তোমরা মনে রাখবে বৃষ্টির জলে সামান্য পরিমাণে ভিটামিন B12 বা সায়ানোকোবালামিন পাওয়া যায়। এর সাথে সাথে তোমরা আরেকটি পয়েন্টও পেয়ে গেলে, এই ভিটামিন B12 এর যে রাসায়নিক নাম সেটা হয়ে যাবে সায়ানোকোবালামিন। পরের প্রশ্ন দেখো, মানব দেহের সব থেকে বড় গ্রন্থি কোনটি? 4টি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে যকৃৎ বা লিভার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই যকৃৎ পিত্তরস উৎপন্ন করে এবং এটি শরীরে বিপাক প্রক্রিয়ায় প্রধান ভূমিকা নেয়। সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড।
মানব দেহের সব থেকে বড় গ্রন্থি যদি বলা হয় সেক্ষেত্রে হবে যকৃৎ বা লিভার, কিন্তু সব থেকে বড় যদি অন্তঃক্ষরা গ্রন্থি যদি উল্লেখ থাকে, অন্তঃক্ষরা গ্রন্থি, তখন হয়ে যাবে থাইরয়েড গ্রন্থি। ওকে, পরের প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন কি রয়েছে, সাদা কয়লা কাকে বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে জলবিদ্যুৎ। এর পাশাপাশি তোমরা মনে রাখবে পাহাড়ের ওপর থেকে আসা জলের শক্তিকে কাজে লাগিয়ে দূষণহীন বিদ্যুৎ তৈরি হয় বলে কে সাদা কয়লা বলা হয়। পরের প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন কি রয়েছে, ভারতের কোন রাজ্যকে টাইগার স্টেট বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা সব থেকে বেশি এবং এখানে কুনো কানহা বান্ধবগড়ের মতো বিখ্যাত টাইগার রিজার্ভ আছে। তাহলে টাইগার রিজার্ভ জায়গাগুলো মধ্যপ্রদেশের কি কি, কুনো, কানহা আর বান্ধবগড়, এই পয়েন্টগুলো মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে জিভি মাভলঙ্কার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে গণেশ বাসুদেব মাভালঙ্কার 1952 সালে স্বাধীন ভারতের প্রথম লোকসভার স্পিকার নিযুক্ত হন। পরের প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন কি রয়েছে, কম্পিউটার সাপেক্ষে পিডিএফ এর পূর্ণরূপ কি? পিডিএফ এর পূর্ণরূপ হয়ে যাবে আমাদের অপশন বি, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পরের এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি অ্যাডোবি দ্বারা উদ্ভাবিত একটি ফাইল ফরম্যাট যা সব ডিভাইসে একইভাবে দেখা যায়। পরের প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এর অভাবে কি রোগ হয়, স্কারবি রোগ হয়। লেবু এবং আমলকি ফলে সব থেকে বেশি পরিমাণে এই ভিটামিন সি থাকে। পরের প্রশ্ন দেখো, কোষের আত্মঘাতী থলি বা এই সুইসাইড ব্যাগ কাকে বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে লাইসোজোম। এর সাথে তোমরা মনে রাখবে লাইসোজোম কোষের মৃত বা ক্ষতিগ্রস্ত অঙ্গাণুকে হজম করে ফেলে। যদি এর থলি ফেটে যায় তবে পুরো কোষটি নষ্ট হয়ে যায়, এই কারণেই তাকে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলা হয়। পরের প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন কি রয়েছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। এর পাশাপাশি তোমরা মনে রাখবে তার জন্মদিন কবে ছিল, 11ই নভেম্বর ভারতে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয় এই মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর সদর দপ্তর কোথায়? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জেনেভা। এর সাথে সাথে তোমরা মনে রাখবে 1948 সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এটি বিশ্বজুড়ে স্বাস্থ্য সংক্রান্ত নীতি নির্ধারণ করে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, RDX এর অপর নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে সাইক্লোনাইট, অপশন বি। এর সাথে তোমরা মনে রাখবে এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক। বিভিন্ন দেশে একে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন ইতালিতে T4 নামে ডাকা হয়। পরের প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন কি রয়েছে, কোন তরঙ্গকে পোলারাইজ বা ধ্রুবিত করা যায় না? রাইট অ্যান্সার হয়ে যাবে শব্দ তরঙ্গ। এই শব্দ তরঙ্গকে পোলারাইজ বা ধ্রুবিত করা যায় না। এর পাশাপাশি মনে রাখবে শব্দ তরঙ্গ হলো একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন এসে থাকে যে শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ, তো সেক্ষেত্রে হয়ে যাবে অনুদৈর্ঘ্য তরঙ্গ, যা পোলারাইজ করা সম্ভব নয়। আলোক তরঙ্গ অনুপ্রস্থ হওয়ায় পোলারাইজ করা যায়। তাহলে আলোক তরঙ্গকে কি করা যায়, অনুপ্রস্থ হওয়ার কারণে তাকে পোলারাইজ করা যায়, কিন্তু শব্দ তরঙ্গকে করা যায় না। 20 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, চোখের রেটিনার
ক্যামেরার কোন অংশের মতো কাজ করে? রাইট অ্যান্সার হয়ে যাবে ফিল্ম। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ক্যামেরার ফিল্মে যেমন ছবি ধরা পড়ে চোখের রেটিনাতেও তেমনি বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। পরের প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন কি রয়েছে, নিচের কার লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম থাকে না? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, টিকটিকি। এর সাথে তোমরা মনে রাখবে অনেক সরীসৃপের লিঙ্গ নির্ধারণ পরিবেশের তাপমাত্রা বা অন্যান্য কারণে হয়, ক্রোমোজোমের মাধ্যমে নয়। তার মধ্যে টিকটিকি একটি উদাহরণ। পরের প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন, পাকিস্তান প্রস্তাব এর রূপরেখা কে তৈরি করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে সিকান্দার হায়াত খান। এর সাথে সাথে তোমরা মনে রাখবে 1940 সালে লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাবের প্রাথমিক খসড়া তিনি তৈরি করেছিলেন, সিকান্দার হায়াত খান। পরের প্রশ্ন দেখো, মহাবীর কোন ভাষায় তার উপদেশ দিয়েছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে প্রাকৃত। এর পাশাপাশি তোমরা মনে রাখবে গৌতম বুদ্ধ পালি ভাষায় এবং মহাবীর প্রাকৃত বা অর্ধ মাগধী ভাষায় ধর্ম প্রচার করেছিলেন। তো এটিও তোমরা মনে রাখবে যে গৌতম বুদ্ধ কোন ভাষায় তিনি ধর্ম প্রচার করেছিলেন, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে পালি ভাষা, আর মহাবীরেরটা হয়ে যাবে প্রাকৃত বা অর্ধ মাগধী ভাষা। এই দুটি পয়েন্ট মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্ন কি রয়েছে, আমির খসরু একাধারে কি ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সবকটি। তিনি কবিও ছিলেন, ঐতিহাসিকও ছিলেন, সঙ্গীতজ্ঞও ছিলেন। তো তিনটি তিনি ছিলেন। এর পাশাপাশি তোমরা মনে রাখবে তাকে ভারতের তোতা পাখি বলা হয়। তিনি আলাউদ্দিন খিলজির দরবারের শ্রেষ্ঠ কবি বা সঙ্গীতজ্ঞ ছিলেন। কার দরবারে? না, আলাউদ্দিন খলজির দরবারে। পরের প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন, মেলঘাট ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্র। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি মহারাষ্ট্রের অমরাবতী জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ভিডিওটি যদি উপকারে আসে, ভালো লাগে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।